শ্রোতা বন্ধুরা, রহস্য গল্প সিরিজ চ্যানেলে আপনারা নিয়মিত শুনছেন স্যার আর্থার কোনান ডয়েলের রহস্য গল্প ধারাবাহিক নৌসামরিক বাহিনী সাবমেরিন ব্রুস পাটিংটনের নকশা। চুরি যাওয়া নকশা উদ্ধার হলো উইলুইচ সামরিক অস্ত্র কারখানার মৃত করণিক কার্ডোগান ওয়েস্টের কাছে, কিন্তু গুরুত্বপূর্ণ তিনটি নকশা পাওয়া যায়নি। এরপরেই মৃত্যু হলো অস্ত্র কারখানার বড়বাবু জেমস ওয়াল্টারের। তদন্তে রয়েছেন শার্লক হোমস। আজ চতুর্থ পর্ব। হোমসের উদ্বিগ্ন মুখে এক তীব্র উত্তেজনার আভাস দেখতে পেলাম। অর্থাৎ নতুন ইঙ্গিতপূর্ণ কোনো ঘটনা তার মনের মধ্যে এই উত্তেজনা তৈরি করেছে। শিকারী কুকুর যখন জ্বলন্ত চোখে শরীরের মাংসপেশিগুলিকে টান টান করে কোনো গন্ধের পিছনে ছুটতে থাকে, ঠিক সেই রকম পরিবর্তন আমি বন্ধুর মধ্যে দেখতে পেলাম। মাত্র কয়েক ঘন্টা আগে যে লোকটা ঘরের মধ্যে অস্থিরভাবে পায়চারি করছিল, সেই মানুষটি এখন যেন অন্য মানুষে পরিবর্তিত হয়েছে। সে বলল, মাল মশলা রয়েছে, সুযোগ রয়েছে, অথচ আমি বোকার মতো কিছুই ধরতে পারিনি। আমার কাছে কিন্তু এখনো সবই অন্ধকার। আমি বললাম, আমার কাছেও পরিণাম অন্ধকার, কিন্তু এমন একটা ধারণা আমি পেয়েছি যা আমাদের অনেক দূর নিয়ে যাবে। লোকটির মৃত্যু হয়েছে অন্য কোথাও, আর তার দেহটা ছিল ট্রেনের ছাদের ওপর। ছাদের ওপর? খুবই আশ্চর্য, তাই না? কিন্তু ঘটনাগুলি ঠান্ডা মাথায় বিচার করো। বাঁক ঘুরে এই পয়েন্টগুলোর উপর পড়তেই ট্রেনটা যেখানে এদিক ওদিক দুলতে থাকবে, ঠিক সেখানেই এই দেহটা পাওয়া গেছে। সেটা কি নেহাতি আকস্মিক ঘটনা? ট্রেনের ছাদের ওপর কোনো জিনিস থাকলে ওই জায়গাটাতেই সেটা ছিটকে পড়বে। এটা কি প্রত্যাশিত নয়? এই পয়েন্টগুলোর উপর এসে কামরার ভিতরকার কোনো বস্তু সহসা টাল খেয়ে পড়বে না। কাজেই দেহটা ছাদ থেকে পড়ার চান্স 100%। এবার ভাবো রক্তের কথা। মৃতদেহ থেকে আগেই যদি রক্ত অন্য কোথাও ঝরে গিয়ে থাকে, তাহলে রেল লাইনের উপর রক্তের দাগ থাকবে না। দুটি ঘটনা একসঙ্গে বিচার করলে এটা খুবই শক্তিশালী একটা প্রমাণ। আর টিকিটের ব্যাপারটা? আমি বললাম, ঠিক বলেছ ওয়াটসন, টিকিট নেই কেন এটা আমরা বুঝতে পারছিলাম না, এবার তাও বোঝা গেল। কিন্তু এটাকেই সত্য বলে ধরে নিলে মৃত্যু রহস্য উদ্ঘাটনের থেকে আমরা অনেকটাই পিছিয়ে গেলাম। সমস্যাটা তো আরো জটিল হয়ে উঠল। হোমস চিন্তিত মুখে বলল, হয়তো বা ওয়াটসন। ব্যাস এইটুকুই। তারপরে সে দিবানিদ্রায় ডুবে গেল। ট্রেনটা উলুইচ স্টেশনে থামার আগে পর্যন্ত তার নিদ্রা আর ভাঙল না। একটা গাড়ি ডেকে সে মাইক্রোফটের কাগজটা বের করলো। বলল, বিকেলে বেশ কয়েকজনের সাথে দেখা করতে হবে। প্রথমেই যাব স্যার জেমস ওয়াল্টারের কাছে। বিখ্যাত কর্মচারীটি একটি সুন্দর ভিলায় থাকেন। সংলগ্ন সবুজ বাগানটি টেমস নদী পর্যন্ত বিস্তৃত। ঘণ্টা বাজতেই খানসামা হাজির হলো। গম্ভীর মুখে সে বলল, স্যার জেমস আজ সকালে মারা গেছেন। হোমস সবিস্ময়ে বলে উঠল, ওফ গড! কি কারণে? কিভাবে সে মারা গেল? দয়া করে ভিতরে এসে তার ভাই কর্নেল ভ্যালেন্টাইনের সঙ্গে কথা বলুন। একটা আলো আধারী বসবার ঘরে আমাদের নিয়ে যাওয়া হলো। একটু পরে স্যার জেমসের ভাই ঘরে ঢুকলেন। বছর 50-এর এক দীর্ঘকায় সৌম্যদর্শন ব্যক্তি। সে বলতে লাগলো, কি ভয়ঙ্কর দিননাম বলুন তো। আমার দাদার আত্মসম্মান বোধ ছিল অত্যন্ত তীব্র। এরকম একটা ঘটনার পর তার পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। তার বিভাগের কর্মচারীদের নিয়ে তার খুবই গর্ব ছিল, তাই এই আঘাত তার পক্ষে মর্মান্তিক। কিন্তু আমরা আশা করে এখানে এসেছিলাম, এখানকার এই ঘটনার ব্যাপারে তিনি কিছু তথ্য হয়তো দিতে পারবেন, যা আমাদের তদন্তে সাহায্য করবে। কর্নেল বললেন, আমি নিশ্চিত করে বলতে পারি এ ব্যাপারটা
যেমন তার কাছে দুর্বোধ্য, ঠিক তেমনি আমাদের কাছেও রহস্যজনক। ইতিমধ্যেই সে যা কিছু জানত পুলিশকে বলেছে। স্পষ্টতই কার্ডোগান ওয়েস্টি যে দোষী সে বিষয়ে তার কোনো সন্দেহ ছিল না, কিন্তু বাকি সব কিছুই ছিল দুর্বোধ্য। আপনি কি এ ব্যাপারে আমাকে কোনো সাহায্য করতে পারেন? হোমসের প্রশ্ন। যা পড়েছি, যা শুনেছি, তার বাইরে আমি কিছুই জানি না। দেখুন, আপনাদের প্রতি কোনো অসৌজন্যতা আমি প্রকাশ করতে চাই না, কিন্তু বুঝতেই তো পারছেন আমরা কতটা বিব্রত। তাই দয়া করে আপনারা এই সাক্ষাৎকারটা তাড়াতাড়ি শেষ করুন। ফেরার পথে গাড়িতে বসে হোমস বলল, ঘটনার এই পরিণতিটা খুবই অপ্রত্যাশিত। মৃত্যুটা স্বাভাবিক না আত্মহত্যা জানা গেল না। যদি তিনি আত্মহত্যা করে থাকেন তাহলে ধরে নিতে হবে কর্তব্যে অবহেলার ভাবনায় এটা তারই পরিণতি। জবাবটা ভবিষ্যতের জন্যই তোলা রইল। এবারে আমরা যাব কার্ডোগান ওয়েস্টের বাড়ি। শহরের প্রান্তে একটি ছিমছাম ছোট্ট বাড়িতে মৃতের মা থাকে। বৃদ্ধা শোকে এতটাই হতবুদ্ধি হয়ে গেছেন যে তাকে দিয়ে কোনো কাজই হলো না। তার পাশে একজন যুবতী বসেছিলেন, তার নাম মিস ভায়োলেট ওয়েস্টবেরি। ইনি মৃতের প্রণয়িনী। সে বলল, মিস্টার হোমস, আপনি আপনাদের কিছুই বোঝাতে পারব না। দুর্ঘটনার পর থেকে আমি দু চোখের পাতা এক করতে পারিনি। শুধু ভাবছি এসব ঘটনার আসল অর্থ কী হতে পারে। এ পৃথিবীতে আর্থারের মতো একনিষ্ঠ দেশভক্ত আর কোথাও দেখা যায় না। রাষ্ট্রের গোপন দলিল যা তার হেফাজতে ছিল কিছুতেই সে সেগুলি বিক্রি করতে পারে না। কিন্তু মিস ওয়েস্টবেরি, যে সমস্ত ঘটনা ঘটেছে তাতে তো জানি স্বীকার করছি, কিন্তু এর কোনো ব্যাখ্যা আমিও খুঁজে পাচ্ছি না। তার কি কোনো অর্থাভাব ঘটেছিল? না, তার প্রয়োজন ছিল সামান্য, মাইনেও ছিল বেশ মোটা। সে অনেক সঞ্চয় করেছে। এই নববর্ষে আমাদের বিয়ের কথা ছিল। কোনো রকম মানসিক উত্তেজনার লক্ষণ দেখেছেন কি মিস ওয়েস্টবেরি? সব আমাদের খুলে বলুন। এই কথায় মহিলাটির মুখ লাল হয়ে উঠল। সে ইতস্তত করতে লাগল। অবশেষে বলল, হ্যাঁ, ইদানিং মনে হচ্ছিল সে যেন কিছু একটা ভাবছে। কতদিন হলো এরকম মনে হয়? গত সপ্তাহ খানেক যাবেত এরকম চলছে। তাকে খুবই চিন্তিত, বিচলিত মনে হতো। আমি জানতে চাইলে বলেছিল অফিসে একটা ব্যাপার এসে চিন্তিত। আরও বলেছিল বিষয়টি অত্যন্ত গুরুতর, যা আমাকেও বলা যায় না। হোমস খুব গম্ভীর হয়ে গেল। বলে যান মিস ওয়েস্টবেরি, কথাগুলি যে তার বিপক্ষেও যায় তাও বলুন। কিসে কি হবে তা আমরা কেউ বলতে পারি না। সত্যি বলছি, আমার আর কিচ্ছু বলার নেই। যতদূর মনে পড়ে একদিন সন্ধ্যায় সে বলল বিদেশি গুপ্তচররা এটা পেলে প্রচুর টাকা দেবে। সে বলছিল এসব ব্যাপারে আমরা এত ঢিলেঢালা, যে কোনো বিশ্বাসঘাতক এগুলো হাতিয়ে নিতে পারে। এসব কথা কি সে অতি সম্প্রতি বলেছে? হ্যাঁ, খুব সম্প্রতি। এবার শেষ সন্ধ্যার কথাটা বলুন। আমাদের থিয়েটারে যাবার কথা ছিল। ঘন কুয়াশার দরুন আমরা গাড়ি না নিয়ে হেঁটেই যাচ্ছিলাম। যেতে যেতে আমরা অফিসের কাছে পৌঁছে গেলাম। তারপর হঠাৎ সে কুয়াশার মধ্যে অদৃশ্য হয়ে গেল, কোনো কথা না বলেই। সে একবার চিৎকার করে উঠেছিল, ব্যাস, আর কিছুই না। আমি অপেক্ষা করতে লাগলাম, কিন্তু সে আর ফিরে এলো না। অগত্যা আমি হেঁটে বাড়ি ফিরে এলাম। পরদিন অফিস খোলার পর তারা খবর নিতে এলো। বেলা 12টা নাগাদ দুঃসংবাদটা পেলাম। মিস্টার হোমস, আর কিছু চাই না, শুধু তার সম্মানটা যদি বাঁচাতে পারেন। হোমস দুঃখের সঙ্গে মাথা নাড়তে লাগলো। চলো ওয়াটসন, এবার অন্য পথ ধরি। কাগজ খোয়া যাওয়া আপিস আমাদের পরবর্তী গন্তব্য। আজ গল্পের এই পর্যন্ত। গল্পের পরবর্তী অংশ শোনাবো আগামী পর্বে। সঙ্গে থাকবেন।